সারা দেশে তৃতীয় দিনের মতো দিনে রাতে চলছে প্রচার প্রচারণা। ভোটারদের কাছে টানতে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। দুই দশক পর কাল চট্টগ্রামে সমাবেশ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। 27 জানুয়ারি যাবেন বরিশাল। চলছে প্রস্তুতি, উচ্ছ্বসিত নেতাকর্মীরা। খুলনা প্রবেশের গুরুত্বপূর্ণ পথ শিপইয়ার্ড সড়ক নিয়ে কাটছে না জটিলতা। সিটি কর্পোরেশন আর ঠিকাদারি প্রতিষ্ঠানের রশি টানাটানিতে ভোগান্তিতে সাধারণ মানুষ। এবং সংকট আর সমস্যায় জর্জরিত জামালপুর জেনারেল হাসপাতাল। ঝুঁকিপূর্ণ ভবনে চিকিৎসক ও ওষুধ সংকটে সেবা বঞ্চিত স্থানীয় বাসিন্দারা। দুই দশক পর 27 জানুয়ারি বরিশালে আসবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। বিভাগীয় সমাবেশ উপলক্ষে নিচ্ছেন জোর প্রস্তুতিও। বরিশালের অলিগলি কিংবা চায়ের দোকান সবখানি এখন আলোচনা, তারেক রহমান বরিশালে আসছেন। দীর্ঘ প্রতীক্ষার পর নেতাকর্মীরা উজ্জীবিত দলীয় প্রধানের আগমনী বার্তায়। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 27 জানুয়ারি বরিশালের মাটিতে পা রাখবেন বিএনপির চেয়ারম্যান। নগরীর বেলস পার্কে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দিবেন তিনি। দেশের রাজস্বিক প্রত্যাবর্তনের পর তার আগমনকে ঘিরে উৎসাহ উদ্দীপনার কমতি নেই সাধারণ মানুষ থেকে নেতাকর্মীদের মাঝে। 26 তারিখে তিনি আসছেন, তো আমরা অনেকেই উদ্বেলিত, আনন্দিত, উচ্ছ্বসিত। তারেক রহমান এই বাংলাদেশকে মনে প্রাণে ভালোবাসেন বিধায় অনেক হাজার মাইল দূরে থেকেও তিনি এই বাংলাদেশকে ধারণ করেছেন। আমরা প্রত্যাশা করি ঐতিহাসিকভাবেই দক্ষিণবঙ্গের মানুষ জনাব তারেক রহমানকে বরণ করে নেবে। বরিশাল বিভাগীয় সমাবেশকে ঘিরে এরই মধ্যে সম্পন্ন হয়েছে প্রস্তুতি সভা। জনসমাগম ও নিরাপত্তার বিষয়ে কাজ করছেন বলে জানান কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। বরিশালের ইতিহাসে কখনো এসছে বড় জনসভা নেই, সেটা আপনারা নিজেরাই দেখবেন। প্রথম হলো নিরাপত্তা সরকার ব্যবস্থা করবে, আমাদের তরফ থেকে অবশ্যই থাকবে। যে আনন্দমুখর পরিবেশে সেটা আপনারা বাজারে এখনই টের পাবেন যে আনন্দ কীরকম পরিবেশ হচ্ছে। কারণ তারেক সাহেব পছন্দ করে এবং আমি বিশ্বাস করি তারেক সাহেব আসলে যে সম্বর্ধনা বাংলাদেশে হয়েছে সেরকম সম্বর্ধনা বরিশালেও হওয়ার সম্ভাবনা আছে। বরিশালবাসী সবসময় প্রস্তুত। বরিশালের জনগণ অত্যন্ত উৎসাহী, রাজনৈতিকভাবে অত্যন্ত সক্রিয় তারা। আমরা আশা করি যে আমাদের নেতা আমাদের এই জনসভায় অংশগ্রহণ করে অত্যন্ত আনন্দিত হবেন। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিভাগের 6টি জেলা থেকে কয়েক লাখ মানুষের উপস্থিতির আশা নেতৃবৃন্দের। এটি সেই ঐতিহাসিক বেলস পার্ক, যেখানে বিভাগীয় সমাবেশে অংশ নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী রূপরেখার পাশাপাশি জানাবেন দক্ষিণাঞ্চলকে ঘিরে তার পরিকল্পনার কথা। তার এই সফর বরিশালের রাজনীতি ও উন্নয়নে এক নতুন মাইলফলক হতে যাচ্ছে বলেও মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জিয়াদ মাহমুদ, ডিবিসি নিউজ, বরিশাল। খুলনা প্রবেশের গুরুত্বপূর্ণ পথ শিপইয়ার্ড সড়ক নিয়ে জটিলতা কাটছে না কিছুতেই। 1 দশকে ব্যয় 2.5 গুণ বাড়লেও শেষ হয়নি কাজ। এই অবস্থায় ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি বাতিল করেছে সিটি কর্পোরেশন। পাল্টা হিসেবে ঠিকাদারি প্রতিষ্ঠান দিয়েছে ক্ষতিপূরণ মামলা। দুই পক্ষের এই রশি টানাটানিতে ভোগান্তিতে সাধারণ মানুষ। 2013 সালে পাস হয় খুলনার শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ প্রকল্প। 4 কিলোমিটার সড়কটির জন্য ব্যয় ধরা হয় 99 কোটি টাকা। তবে কাজ শুরুর আগেই জমি অধিগ্রহণ নিয়ে তৈরি হয় জটিলতা। 10 বছর পর 2023 সালে এই সমস্যার সমাধান হলেও প্রকল্পের ব্যয় বৃদ্ধির দাবি জানায় ঠিকাদারি প্রতিষ্ঠান। পরে সংশোধিত ব্যয় বেড়ে হয় 259 কোটি টাকা। 2022 সালের জানুয়ারিতে সড়কের কাজ শুরু করে মাহবুব ব্রাদার্স প্রাইভেট লিমিটেড। এরপর 3 দফায় বেড়েছে প্রকল্পের মেয়াদ। ঠিকাদারি প্রতিষ্ঠান উঠিয়ে নিয়েছে 71 কোটি টাকা, কিন্তু কাজ হয়েছে মাত্র অর্ধেক সড়কের। এরই জেরে গেল 7ই আগস্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করে নিরাপত্তা জামানত বাজেয়াপ্ত করে কেডিএ। আহ্বান করা হয় নতুন দরপত্র। পাল্টা 60 কোটি টাকা ক্ষতিপূরণ মামলা দায়ের করে ঠিকাদার।
এমন রশি টানাটানিতে বন্ধ কাজ, সড়কটি দিয়ে চলতে গিয়ে ভোগান্তিতে মানুষ। মাহবুব ব্রাদার্স কাজ নিছে, কাজ করে না, একটু করে টাকা পয়সা কেডিতে উড়ে নিয়ে চলে যায় আর আসে না। এই রোড খারাপের জন্য কাস্টমার আসে না, অন্য কোথাও মাল নেই বা বাজারে চলে যায়, পাশ দিয়ে ভালো রাস্তা আছে যেখানে সেখানে চলে যায়। 360টা দোকান হচ্ছে এইচএমই লোন নেওয়া, সিসি লোন নেওয়া, সবাই বসে বসে ব্যাংক ইন্টারেস্ট দিচ্ছে, অথচ কোনো ব্যবসা নেই। রাস্তা খুবই খারাপ অবস্থা, আমাদের যাতায়াত চলাচল করতে খুবই সমস্যা হয়, রোগী নিয়ে যেতে খুব সমস্যা হয়, স্কুল ছাত্রীদের নিয়ে যেতে খুব সমস্যা হয়। এক দশকেও সড়কের কাজ না হওয়ায় ক্ষুব্ধ নাগরিক সমাজ। খুলনার অন্যতম প্রবেশদ্বার শিপইয়ার্ড সড়কটি খুবই নাজুক অবস্থা, প্রায় এক যুগ যাবত এই সড়কটি এখনও মেরামত কাজ সম্পন্ন হয়নি। ঠিকাদার ও খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএ এরা সাপলুডু খেলা চালাচ্ছে। আমরা একজনকে আরেকজনের দোষারোপ করতে শুনছি। মাহবুব ব্রাদার্সের মতো একটা ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজটা সম্পন্ন করতে বাধ্য করতে পারলেন না, এটার জন্য সুনির্দিষ্ট আইন রয়েছে, সেই আইনের তারা পদক্ষেপ নিতে পারলেন না, বাস্তবায়ন করতে পারলেন না। সুতরাং দুর্নীতি যদি না থাকবে, যদি কোনো দুর্বলতা না থাকবে, তাহলে কেন জুজুর ভয়টা কোথায়? এখানে যে কাজটি হয়েছে, একদিকে দুর্নীতি এবং সরকারি কর্তৃপক্ষদের এই দুর্নীতির প্রশ্রয় দেওয়া, দ্বিতীয় কথা হচ্ছে যে সময় মতন কাজটি শেষ করার যে তাগেদা, সে তাগেদা না। এদিকে অনিয়মের তদন্তে নেমেছে দুদক, পেয়েছে সত্যতাও। সরজমিনে তদন্ত করে আর ইঞ্জিনিয়ার যে প্রতিবেদন, আমাদের কাছে মনে হয়নি যে কাজটি যথাযথভাবে সম্পন্ন হয়েছে, অথবা যেই পরিমাণ কাজ সম্পন্ন হয়েছে তার থেকে অধিক পরিমাণে বিল প্রদান করা হয়েছে অথবা এমবিতে রেকর্ড করা হয়েছে বলে আমাদের কাছে প্রাথমিকভাবে প্রতিমান হয়েছে। তবে বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন খুলনা সিটি কর্পোরেশনের কেউ। ডিবিসি নিউজ ডেস্ক। তৃতীয় দিনে ভোটারদের কাছে টানতে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। সারা দেশের নগরী থেকে গ্রাম, পাড়া, মহল্লার অলিতে গলিতে এখন উৎসব মুখর পরিবেশ। প্রার্থীরা ভোটারের দুয়ারে যাচ্ছেন প্রতিশ্রুতির ডালি নিয়ে। কর্মী সমর্থকদের সাথে নিয়ে সকাল থেকেই গণসংযোগ করছেন তারা। ভোটের পরিবেশ উৎসব মুখর করে তুলতে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি প্রার্থীদের। দীর্ঘ 20 বছর পর চট্টগ্রামে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল নগরের পলো গ্রাউন্ড মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সমাবেশের প্রস্তুতি সবশেষ খবর জানবো। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিবুল, যেমনটা জানাচ্ছিলাম যে দীর্ঘ 20 বছর পর তারেক রহমান যাচ্ছেন চট্টগ্রামে, সমাবেশ ঘিরে নেতাকর্মীরা কেমন উচ্ছ্বসিত, কি বলছেন তারা জানাবেন। কৌরি, প্রায় 2 দশক পরে বন্দরনগরী চট্টগ্রামে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমন ঘিরে শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সেটি কিন্তু শেষ হয়েছে অনেকটাই। এখন যে মঞ্চ প্রস্তুতির কাজ, সেটিও একেবারে শেষের দিকে। আমরা দেখছি যে সকাল থেকে পুরো মাঠ জুড়ে, চট্টগ্রামের যে ঐতিহাসিক পলো গ্রাউন্ড মাঠ, সেই পুরো মাঠ জুড়ে নিরাপত্তা কর্মীরা, পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করছেন। পাশাপাশি আমরা যতটুকু জেনেছি যে বিএনপির যে স্থানীয় নেতাকর্মীরা আমাদেরকে জানিয়েছেন, প্রায় 100 ফিট দৈর্ঘ্য এবং 60 ফিট প্রস্থের এই মঞ্চ কিন্তু প্রস্তুত করা হয়েছে। এবং নেতাকর্মীরা বলছেন এই সমাবেশকে ঘিরে তাদের যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা, সেটি বেশ কয়েকটি কারণে রয়েছে। যেহেতু নির্বাচনী আর আগে চট্টগ্রামে তিনি প্রায় 2 দশক পরে এই চট্টগ্রাম সফরে আসছেন, নির্বাচন ঘিরে তিনি দলীয় নেতাকর্মী থেকে শুরু করে চট্টগ্রামের মানুষের জন্য তিনি বিভিন্ন আশার বাণী শোনাবেন। সেটি তার সেই বক্তব্য ঘিরে তারা কিন্তু আশার বীজ বুনছেন। পাশাপাশি এই একই মাঠে কিন্তু সবশেষ 2012 সালে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি এসেছিলেন, এবং একই মাঠে তার সন্তান তারেক রহমান আসছেন। সব মিলিয়ে চট্টগ্রামের মানুষের যে জিয়া পরিবারের সাথে আলাদা একটি সংযোগ রয়েছে। বিএনপি নেতাকর্মীরা বলছেন বিএনপি পরিবারের কাছে, তারেক জিয়া পরিবারের কাছে চট্টগ্রামের আলাদা একটি গুরুত্ব রয়েছে, আলাদা একটি টান রয়েছে। সেটিকে কেন্দ্র করে এই চট্টগ্রামের মানুষের জন্য তারা জিয়া পরিবারের পক্ষ থেকে, বিশেষ করে দলের চেয়ারম্যানের পক্ষ থেকে কি আশার বাণী শোনানো হবে, সেটির জন্য তারা আসলে মুখিয়ে আছেন। তো স্থানীয় পর্যায়ে থেকে জাতীয় পর্যায়ের নেতারা দফায় দফায় আমরা দেখেছি যে এই যে পলো গ্রাউন্ড মাঠ, সেটি তারা পরিদর্শন করেছেন এবং তারা বলছেন ঐতিহাসিক এই পলো গ্রাউন্ড মাঠে যে জনসভা হতে যাচ্ছে আগামীকালকে, সেই জনসভাকে এক প্রকার তারা জনসমুদ্রে পরিণত করতে চান। তারা বলছেন শুধুমাত্র
দলীয় যে নেতাকর্মীরা, বিভিন্ন অঙ্গ সংগঠনের যে নেতাকর্মীরা, তারা শুধু নন, সাধারণ মানুষের এখানে সম্পৃক্ততা থাকবে। শুধুমাত্র বিএনপির জনসভা হিসেবে তারা এটিকে উল্লেখ করছেন না, তারা বলছেন যে এখানে সাধারণ মানুষের এক ধরনের ব্যাপক জনসমাগম ঘটবে। তারা আশা করছেন প্রায় 10 থেকে 15 লাখ মানুষের এখানে জনসমাগম ঘটবে। এবং যেহেতু প্রায় 2 দশক পরেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আসছেন আগামীকালকে, এবং তার এই আশাকে কেন্দ্র করে তাদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস আছে, আনন্দ আছে। তারা বলছেন যে যেহেতু আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনে যেহেতু চট্টগ্রামের 16টি সংসদীয় আসন, সেই আসনে সবকটিতেই বিএনপি মনোনীত প্রার্থীরা রয়েছেন। তাদেরকে এই জনসভার মাঠ থেকে সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের মাঝে পরিচয় করিয়ে দেওয়া হবে, এবং তাদেরকেই মূলত সেই আসনগুলো ঘিরে তাদের যে পরিকল্পনা সেটি তুলে ধরা হবে। তো সব মিলিয়ে এখন সবশেষ প্রস্তুতি সেটি চলছে। পাশাপাশি একটু নিরাপত্তার কথা দিয়ে মূলত তথ্য দিয়ে শেষ করতে চাই। তার এই যে সমাবেশ, তার যে আগমন তারেক রহমানের, সেটিকে ঘিরে নগর পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা গ্রহণ করা হয়েছে, প্রায় 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এবং আজকে এবং আগামীকাল পুরো চট্টগ্রামে কিন্তু ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে। তো সব মিলিয়ে আজকে আমরা যতটুকু খবর পেয়েছি, আজকে সন্ধ্যা নাগাদ 7:35 বিমানযোগে তিনি চট্টগ্রামে আসবেন, এবং আগামীকাল সকাল 11টায় এই পলগ্রান মাঠে তিনি জনসভায় বক্তব্য রাখবেন। তো সব মিলিয়ে ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবরাখবর। কৌরি। মুজিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, দেশের বিভিন্ন প্রান্তে নির্বাচনী প্রচারণার খবর জানাবো আমরা। ফরিদপুর এবং সাতক্ষীরা থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যেতে চাই ফরিদপুরে, সেখানে রয়েছেন সহকর্মী মাহবুবুল ইসলাম পিকুল। পিকুল, প্রচারণার 3য় দিনে কেমন দেখছেন পরিস্থিতি, কেমন দেখছেন নির্বাচনী পরিবেশ, সব মিলিয়ে জানাবেন। জি করি, আপনার মাধ্যমে জানাতে চাই যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ফরিদপুরে প্রথম দিকে ঢালা হলেও কিন্তু এখন কিন্তু পরিবেশ একেবারেই উৎসবমুখর পরিবেশ, এবং ভোটাররা কিন্তু তাদের প্রতীক্ষায় রয়েছে কখন তাদের সেই 12 তারিখে ভোটটা দেবেন। এদিকে চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্র এখন কিন্তু আলোচনা ভোট আর ভোট। তো আমি এখানকার যারা প্রার্থী আছে, তারা প্রার্থী কিন্তু তাদের ভোটটা নেওয়ার জন্য, তাদের পক্ষে ভোট দেওয়ার দিন রাত তারা পরিশ্রম করছেন, দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন, দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি। আমি এখন আছি ফরিদপুর সদরেই। আমার সঙ্গে আছেন এখানে বাংলাদেশ জামাতে ইসলামের মনোনীত প্রার্থী আব্দুল তওয়াব। আমি তার কাছে জানতে চাইব যে তিনি কি ধরনের ভোট তো চাইছেন, তো প্রার্থীরা, ভোটাররা কি প্রত্যাশা করছে আপনার কাছে? ধন্যবাদ ডিবিসিকে। আমাদের এখানে প্রচারণা পূর্ণভাবে চলছে। ভোটারগণ অধীর আগ্রহ অপেক্ষা করছেন সেই দিনটির জন্য, যেদিন তারা ভোট প্রয়োগ করবে। আমরা লক্ষ্য করছি যে ভোটাররা উৎসব আকারেই তারা নিয়েছে, এবং আমরা জনগণের কাছে গিয়ে যে বিভিন্ন ধরনের ওয়াদা, বিভিন্ন ধরনের নির্বাচনে প্রতিশ্রুতি দিচ্ছি, তাতে জনগণ ব্যাপকভাবে সাড়া দিচ্ছে। পরিবেশ ভালো আছে, এখনও কোনো রকম সমস্যা আমরা ফিল করছি না। তবে যদি একটা আমাদের বিপক্ষ মহলের অনেকেই তারা পেশি শক্তি প্রয়োগের হুমকি দিচ্ছে বিভিন্ন জনের কাছে, যেটা আমার কাছে সুখকর মনে হচ্ছে না। আমি প্রতিপক্ষ ক্যান্ডিডেট যিনি আছেন তার দৃষ্টি আকর্ষণ করেছি ইতিমধ্যেই, যাতে তাদের লোকজনকে তারা একটু সাবধানে রাখে এবং সংযত আচরণ করার জন্য বলে। জি, শুনছিলেন আমাদের বাংলাদেশের জামাতে ইসলামের প্রার্থী। তিনি তার লেভেল প্লেইং ফিল্ডটা চাচ্ছেন ভোটের ব্যাপারে। তো এখানে কিন্তু 37% একটা নতুন যে ভোটাররা আছে, তারা কিন্তু প্রত্যাশা করছেন যে ফরিদপুরে দীর্ঘদিন একটা অবহেলিত ছিল, সেই অবহেলিত জায়গায় কিন্তু যারা এখানে নির্বাচিত হবেন, তারা এখানে সেই জায়গাগুলিতে কাজ করবেন। তো এই ছিল আমার কাছে ফরিদপুরের সর্বশেষ নির্বাচনী প্রচারণার খবর। কৌরি। পিকুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, সাতক্ষীরার নির্বাচনী প্রচারণার খবর জানবো। আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী বেলাল হোসেন। বেলাল, প্রচারণার 3য় দিনে কেমন দেখছেন প্রার্থীদের নির্বাচনী প্রচারণা, কি বলছেন তারা, সব মিলিয়ে জানাবেন। নির্বাচনী প্রচারণা শুরু থেকে কিন্তু প্রার্থীদের যে গণসংযোগ এবং জনসভা সবকিছু মিলিয়ে কিন্তু সাতক্ষীরার যে সংসদীয় আসনগুলো রয়েছে, একেবারে জমজমাট নির্বাচনের যে প্রচারণা, সেটা কিন্তু জমজমাট হয়ে উঠেছে। আমরা দেখছি যে প্রার্থীরা ভোর থেকে একেবারে গভীর রাত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোট প্রত্যাশা করছেন। আমরা বর্তমানে রয়েছি সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা এলাকায়। সেখানে আমাদের সাথে যুক্ত রয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর সাতক্ষীরা 2
আসনের মনোনীত প্রার্থী। আমরা একটু যুক্ত হতে চাই তার সাথে। আপনি আমাদেরকে জানাবেন আসলে ভোটারদের কাছে তো আপনি যাচ্ছেন সকাল থেকে রাত পর্যন্ত, তো কেমন সাড়া পাচ্ছেন? ধন্যবাদ ডিবিসি টেলিভিশনকে, দর্শকদেরকে। আমরা মাঠে ময়দানে ব্যাপক সাড়া লক্ষ্য করছি। যেখানেই যাচ্ছি সেখানে গণজাগরণ, আবার বৃদ্ধ বনিতা, কিশোর, তরুণ সকলেই নির্বাচনের মাঠে অত্যন্ত সোচ্চার, অত্যন্ত সক্রিয়। সকাল থেকে শুরু করে নিয়ে আচরণবিধি মেনে আমরা সকল প্রোগ্রামগুলো বাস্তবায়ন করছি। জনগণের মধ্যে যে সাড়া এবং যে আশা উদ্দীপনা লক্ষ্য করছি, তাতে করে আমরা আশাবাদী সাতক্ষীরা 2 আসনে এবং সাতক্ষীরা অন্যান্য আসনেও জামাত ইসলামী 10 দলীয় জোট আমরা এখানে বিজয়ী হব ইনশাআল্লাহ। অন্যান্য প্রার্থীরাও রয়েছে, বিএনপি রয়েছে, ইসলামী আন্দোলন রয়েছে, অন্যান্য দলের যে প্রার্থী রয়েছে, এর ভেতরেও আসলে আপনারা কেন মনে করছেন যে ভোটাররা আপনাদেরকে বেছে নেবেন? যে সাতক্ষীরার ইতিহাস, ঐতিহ্য, এখানে আমরা অতীতেও 4 বার পরপর এমপি ছিলাম। সাতক্ষীরার সংগঠন, জামাত ইসলামীর নেতৃত্বের প্রতি জনগণের আস্থা, জামাত ইসলামী অতীতেও যে উন্নয়নমূলক কার্যক্রম করেছিল, সাতক্ষীরাকে উন্নয়নের যে রোডম্যাপ তৈরি করেছিল, সেগুলি জনগণের সামনে আছে। জামাত ইসলামীর শাসন আমলে চাঁদাবাজি ছিল না, হাইজ্যাক ছিল না, লুটতরাজ ছিল না, শান্তি শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো ছিল। সে বিষয়কে সামনে রেখে জামাত ইসলামীকে জনগণ এখান থেকে বাছাই করছে এবং তারা তাকে ভোট দেবে মনে করছে। কৌরি, আসলে এবারের নির্বাচনে কিন্তু ব্যানার পোস্টারের যে বাহুল্য সেটি নেই, তো এর মধ্যেই কিন্তু প্রচার প্রচারণা একেবারে জমজমাট হয়েছে সাতক্ষীরা। তো নির্বাচনের সর্বশেষ তথ্য এই ছিল সাতক্ষীরা থেকে। বেলাল, ধন্যবাদ আপনাকে। দর্শক, পাবনা থেকে যুক্ত আছেন সহকর্মী পার্থ হাসান। পার্থ, ফরিদপুর এবং সাতক্ষীরার নির্বাচনী প্রচারণার খবর আমরা জানছিলাম। পাবনায় কেমন দেখছেন নির্বাচনী প্রচারণা? সেখানকার প্রার্থীরা কি বলছেন জানাবেন। আসলে আমাদের অন্যান্য সহকর্মীরা যেমনটি বলছিলেন, পাবনাতেও কিন্তু প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। আমি এই মুহূর্তে রয়েছি পাবনার ঐতিহ্যবাহী সরকারি এডওয়ার্ড কলেজে। আজ বিকেলে কিন্তু জামাতের পক্ষ থেকে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এখানে উপস্থিত থাকার কথা রয়েছে জামাতের আমির। সেই উদ্দেশ্যেই কিন্তু স্টেজ ঠিক করার সর্বশেষ যে কার্যক্রম, সেই কার্যক্রম তারা পরিচালনা করছে। আরও একটি বিষয় থেকে জানিয়ে রাখতে চাই, পাবনায় কিন্তু মোট 5টি আসন নিয়ে গঠিত। আপনারা নিশ্চয়ই এর মধ্যে জেনেছেন যে পাবনা 1 এবং 2 আসনের সীমানা জটিলতা নিয়ে কিন্তু নির্বাচন স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে পাবনা 1 আসনকে সাথিয়া একক আসন হিসাবে এবং বেড়া এবং সুজানগরকে নিয়ে 2 আসন গঠন করার পর পূর্ব নির্ধারিত সময়েই কিন্তু নির্বাচন ঘোষণা দেওয়া হয়েছে। এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তে আমরা যে দেখেছি সাধারণ মানুষ এবং প্রার্থীদের মধ্যে কিছুটা ক্ষোভ থাকলেও প্রচারণায় কিন্তু কেউই পিছিয়ে নেই। তারা সকলেই ব্যস্ত সময় পার করছে। এছাড়া 3 এবং 4 আসন পাবনার যেটি, সেই 2টি আসনে বিএনপির প্রার্থী যারা রয়েছেন, বিএনপি থেকে জামাত থেকে আসলে একজন একক প্রার্থী থাকলেও বিএনপি থেকে কিন্তু স্বতন্ত্র প্রার্থী রয়েছে। এ নিয়ে কিন্তু ভোটার এবং বিএনপির যারা নেতাকর্মী তাদের মধ্যেও কিছুটা অন্তদ্বন্দ্ব আমরা দেখেছি। এই ছিল আসলে পাবনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। পার্থ, ধন্যবাদ আপনাকে। দর্শক, নারায়ণগঞ্জের নির্বাচনী প্রচারণার খবর জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী সাবিদ আল হাসান। সাবিদ, জানাবেন যে প্রচারণার 3য় দিনে কেমন দেখছেন পরিস্থিতি, প্রার্থীরা কি বলছেন, সব মিলিয়ে নির্বাচনী পরিবেশ কেমন হয়েছে জানাবেন বিস্তারিত। ধন্যবাদ করি। আমি এই মুহূর্তে অবস্থান করছি নারায়ণগঞ্জ 5 আসন নির্বাচনী এলাকায় এবং আমি অবস্থান করছি বন্দরের কুড়িপাড়া এলাকায় এবং এখানে আমার পেছনে অবস্থান করছেন স্বতন্ত্র প্রতীকের প্রার্থীর নেতাকর্মীরা এবং তিনি আসলে নির্বাচনী প্রচারণায় বেরিয়েছেন। আমি কথা বলতে চাই এখানকার সাবেক উপজেলা চেয়ারম্যান এবং নির্বাচনের এমপি পদপ্রার্থী মাকসুদ হোসেনের সাথে। নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন এবং সার্বিক নির্বাচনে প্রচারণায় সাধারণ ভোটারদের কেমন সাড়া পাচ্ছেন আপনি? বিসমিল্লাহির রহমানির রহিম। নির্বাচনের পরিবেশ ইনশাল্লাহ আমার এই নারায়ণগঞ্জ শহর বন্দর 5 আসনে ভালো অবস্থা আছে এবং আমি ব্যাপক সাড়া পাচ্ছি। আমি আজকে সহ আমরা নারায়ণগঞ্জ সিটিতে আমাদের প্রচার চালাবো। গত 2 দিন করেছি, অনেক সাড়া মিলছে। আরো তো অনেক প্রার্থী আছে, যেমন বিএনপির প্রার্থী আছে, খেলাফত মজলিসের প্রার্থী আছে। কেন ভোটাররা আসলে আপনাকে বেছে নিবে, কি মনে করেন? আমাকে বেছে নিবে এটা মানুষ
সাধারণ মানুষ বা এলাকার যারা আছেন ভোটার আছেন এরা উন্নয়নে বিশ্বাসী, তারা উন্নয়ন চান। কারণ আর উন্নয়নটা আমি পরীক্ষিত উন্নয়নের ব্যাপারে, কারণ আমি ইউনিয়ন পরিষদে 3 বার চেয়ারম্যান ছিলাম এবং উপজেলা তো নির্বাচিত হয়েছিলাম। তো সাধারণ জনগণ আমার উন্নয়ন দেখেছে। কিন্তু আমার এই 5 আসনে যেই একজন হেভিওয়েট ক্যান্ডিডেট আছেন সাবেক এমপি আবুল কালাম, উনি 3 বার এমপি ছিলেন, কিন্তু ওনার দ্বারা তেমন উন্নয়ন কতটুকু হয়েছে এটা পাবলিক জানে, দেখছে, এই জন্য ওনারা ওনার উপর অতটা আস্থা রাখতে পারছেন না। ধন্যবাদ আপনাকে। এই অবস্থায় আমরা যেটা জানতে পারলাম যে এখানকার প্রচার প্রচার কিন্তু প্রতিনিয়তই চলছে এবং প্রার্থীরা বলছেন উন্নয়নকে প্রাধান্য দিয়ে কিন্তু তারা আসলে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং সেই কারণে তারা আশাবাদী। এই ছিল নারায়ণগঞ্জ থেকে আমার কাছে সবশেষ তথ্য প্রচার প্রচারণা করি। সাবিত, ধন্যবাদ আপনাকে। শীতের সবজির বাজার পরিস্থিতি জানাতে মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আশরাফুল আলম লিটন। লিটন, সবজির বাজারে আজ কোন সবজির দাম কেমন এবং ক্রেতার সন্তুষ্টি নিয়ে জানাবেন। কৌরি, আপনাকে জানিয়ে রাখছি যে মানিকগঞ্জ কিন্তু সবজির ভান্ডার। তো এই যে শীতের যে ভরা মৌসুম, এই শীতের ভরা মৌসুমেও কিন্তু সবজির দাম কিন্তু এই তুলনামূলকভাবে ক্রেতাদের নাগালের কিছুটা বাইরেই বলবো আমি। যদিও গত 1 সপ্তাহে সবজির দাম কিছুটা কমেছে, প্রকারভেদে সবজির দাম 10 থেকে 30 টাকা কমেছে, কিন্তু তারপরেও এই সবজির ভান্ডার খ্যাত এলাকার যে সবজির যে আমদানি সেটি সরবরাহ কিন্তু কিছুটা কম। এর কারণ হিসেবে আমাদেরকে যে বিক্রেতারা যেটি বলছেন যে সম্প্রতি যে বৈরী আবহাওয়া তৈরি হয়েছিল কুয়াশার কারণে, সেই আবহাওয়ার কারণে কিন্তু ফলনে কিছুটা বিপর্যয় হয়েছে, যে কারণে বাজারে সবজির সরবরাহ কিছুটা কম ছিল। তো গত সপ্তাহের চাইতে এই সপ্তাহের যে সবজির যে বাজার আমি যদি একটু বলতে যাই, যে গত সপ্তাহে সিমের দাম যে 60 টাকা কিন্তু সিমের দাম ছিল, এই সপ্তাহেও 60 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ফুলকপির দাম কিছুটা কমেছে, গত সপ্তাহে ছিল 60 টাকা, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 40 টাকা পিস। বেগুনের দামও অপরিবর্তিত রয়েছে, 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বেগুন। এছাড়া টমেটোর দাম কমে 30 টাকা কমে 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে টমেটো। গাজরের দাম 60 টাকা থেকে 40 টাকা নেমে এসেছে। এছাড়া শসার দাম অপরিবর্তিত রয়েছে, শসা বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। এছাড়া কাঁচামরিচের দাম কিছুটা কমেছে, সেই এই কাঁচামরিচের দাম 160 টাকা থেকে 120 টাকা হয়েছে। তো আমরা কৃষি বিভাগের সাথে কথা বলেছি, কৃষি বিভাগ যেমনটি বলছে যে বর্তমানে যে এখন যে ভরা মৌসুম, এই মৌসুমে যে সবজি মাঠে রয়েছে সেই সবজির উৎপাদন এবং সরবরাহ আগামী সপ্তাহে কিন্তু বেড়ে যাবে, তখন কিন্তু এই সবজির দাম অনেকটাই কমে আসবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো কৌরি, এই ছিল সবজির বাজারের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 257, কুমিল্লা 9। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন থাকবো কুমিল্লা 9 এবং 10 আসনে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন কুমিল্লা 9 আসনে বাংলাদেশ জামাতে ইসলামের পক্ষে যিনি মনোনীত প্রার্থী। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে তিনি কি ভাবছেন। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। যেহেতু আপনাদের আপনি এই আসন থেকে অভিভাবক হতে যাচ্ছেন, সাধারণ মানুষ আসলে কি বলছে যখন আপনি ভোট চাইছেন? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা মানুষের মাঝে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। মানুষ একটা পরিবর্তন চায়, বিশেষ করে জেএনজি, যেটা নতুন প্রজন্ম, যারা 97 থেকে এই পর্যন্ত যাদের জন্ম, তারা তো এখনও ভোট দিতে পারে নাই। সেই হিসাবে তারা একটা পরিবর্তন চায়। আপনারা জানেন যে আজকে যে নির্বাচনটা, এই নির্বাচনের সমস্ত অবদান হচ্ছে জুলাই আন্দোলনে, আর জুলাই আন্দোলনের লিডিং পার্সন হচ্ছে এনসিপি। আর আজকে জামাত ইসলামের নেতৃত্বে 10 দলীয় জোট গঠিত হয়েছে, এটা অন্যতম শরিক দল হচ্ছে এনসিপি। এতে করে তারুণ্যের 90% ভোট আজকে আমাদের পক্ষে আছে বলে আমরা আশাবাদী যে লাকসাম মনোরগঞ্জ যে কুমিল্লা 9 আসনটি দাঁড়িপাল্লা প্রতীক বিপুল ভোটে নির্বাচিত হবে ইনশাল্লাহ। আপনার কি ধরনের পরিকল্পনা আছে, কি ধরনের প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন, বা প্রচারণায় কোনো ধরনের সমস্যা পড়তে হচ্ছে কি? আসলে আমরা কোনো আকাশ কুসুম প্রতিশ্রুতি নিয়ে আমরা মাঠে যাচ্ছি না। আপনারা জানেন 2008 সালে একটি দল 10 টাকা কেজি চাল খাওয়ানোর, প্রতি ঘরে ঘরে সরকারি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু পরবর্তীতে কি হয়েছে, এখন একটি দল বিভিন্ন কার্ডের অফার দিচ্ছে। আমাদের প্রথম অফারটা হচ্ছে সততার অফার, দুর্নীতি না করার অফার, অর্থাৎ চুরি না করার প্রতিশ্রুতি,
অর্থাৎ জনগণের জন্য সরকারের পক্ষ থেকে যা বরাদ্দ হবে তার সবটুকু আমরা জনগণের কল্যাণে ব্যয় করব, আমরা কোনো তসরুপ করব না। এরপরে সৎ শাসনের প্রতিশ্রুতি, চাঁদামুক্ত, সন্ত্রাসমুক্ত একটি প্রশাসনিক কাঠামো, সামাজিক কাঠামো, স্ট্রাকচারের প্রতিশ্রুতি। এর বাহিরে লাকসাম মনোরগঞ্জ বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জনপদ। লাকসাম একটি বড় শহর। লাকসামকে জেলা বাস্তবায়ন করা দীর্ঘদিনের দাবি। আমাদের অঙ্গীকার হচ্ছে যে আমরা নির্বাচিত হলে অল্প সময়ের ব্যবধানে লাকসাম জেলা বাস্তবায়নের ভূমিকা রাখব। মনোরগঞ্জকে আধুনিক পরিষেবা উন্নীত করব। নাতেরফুটুয়ে আলাদা একটি উপজেলা বাস্তবায়নের জন্য পদক্ষেপ নেব। লাকসাম রেলওয়ে জংশনের সাথে নারায়ণগঞ্জের একটা বাইপাস রেল সড়কের মাধ্যমে যাতে আমরা 1 ঘন্টার ভিতরে ঢাকা যেতে পারি সেই উদ্যোগ আমরা গ্রহণ করব। ডাকাতিয়া নদী পুনর্খননের মাধ্যমে আমরা দুদিক দৃষ্টিনন্দন করে এটা নাব্যতা ফিরিয়ে আনব। আমরা নওয়াব ফয়জুন্নেছাকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করার জন্য তার নামে একটি স্বতন্ত্র বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য উদ্যোগ গ্রহণ করব। আমরা এখানে বেকারত্ব দূরের জন্য ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠার জন্য বিসিক শিল্পনগরী তৈরির জন্য উদ্যোগ নেব এবং পরবর্তী প্রজন্ম যাতে একটি সুন্দর সুষ্ঠু পরিবেশ পায়, এখানে যাতে মাদকের ছড়াছড়ি না থাকে, গাঁজার ছড়াছড়ি না থাকে, এগুলোকে আমরা কঠিন হস্তে দমন করি। সর্বোপরি পরবর্তী প্রজন্মের জন্য একটা সুন্দর এবং সুষ্ঠু পরিবেশ তৈরির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ। বিভিন্ন দল তো নানা প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামী এই আসন থেকে নতুনত্ব কোনো কিছু বলছে কিনা বা পরিকল্পনা করছে কিনা? জামাত কিছুদিন আগে আপনার হোটেল কন্টিনেন্টালে তার একটা তফসিল ঘোষণা করেছে, নির্বাচনী ইস্তেহার। জামাত বাংলাদেশ নিয়ে বর্তমানে যে ভাবনাটা, তারই থেকে তো লাকসাম 9 আসন, কুমিল্লা 9 আসন বিচ্ছিন্ন কিছু নয়। সেখানে জাতীয়ভাবে বিশ্বকে জানিয়ে দিয়েছে জামাত ইসলামী এই মুহূর্তে ক্ষমতা গেলে কিভাবে রাষ্ট্র চালাবে, তার অর্থনৈতিক দর্শন কী হবে, সামাজিক দর্শন কী হবে, এর সবটুকু নিয়েই লাকসাম কুমিল্লা 9 আসনও এর অন্তর্ভুক্ত। এটাই বাস্তব। নারী ভোটাররা কি বলছে? নারী ভোটাররা ওদের আগ্রহে আমাদেরকে ভোট দিতে আগ্রহী। তারাও পরিবর্তন চায় এবং তারা মনে করে একমাত্র পরিবর্তন হবে দাঁড়িপাল্লা ভোট দেওয়ার মাধ্যমে, ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনার তখন যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ বেলা 12টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয় সঙ্গে থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের। ডিবিসি সারা বাংলায় এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।